আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরশাদ আপনাকে। ভাই, এই সরকারের যাওয়ার সময় হয়ে গেল। নতুন সরকার, নতুন নির্বাচন, এগুলো নিয়ে মানুষ অনেকটাই ব্যস্ত। কিন্তু এর মধ্যেও শেষ বেলায় ওনাদের কিছু কর্মকাণ্ড, কিছু কথাবার্তা মানুষের মনে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। কেউ বিরক্ত হচ্ছে, কেউ হতাশ হচ্ছে, আবার হয়তো বা কেউ খুশি হচ্ছে, আমি ঠিক জানি না। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। যেমন ধর, অনেকে বলছে এই সরকার যাওয়ার সময় এমন কিছু কাজ করে যাচ্ছে যার ফল নাকি আগামী সরকারকে, নতুন যে সরকার আছে তাদেরকে ভোগ করতে হবে, অথবা অন্যভাবে বললে তাদের সরকার চালানোটাই কঠিন হয়ে যাবে। আবার এর মধ্যে দেখলাম কিছু কিছু উপদেষ্টা আমলাতন্ত্র নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন, এবং ক্ষোভ চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে যে এটাও বললেন যে সেই প্রশিক্ষণ বিমানটা যদি আপনার মাইলস্টোনে করে না পরে সচিবালয়ে পড়তো তাহলে বোধহয় ভালো হতো। ইন্টারেস্টিং হলো, উনি নিজেও একজন আমলা ছিলেন এক সময়। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এর মধ্যে ডক্টর ইউনূসের প্রসঙ্গ আসবে, ওটা আমরা একটু পরে বলবো, আগে আমরা এই আলোচনাগুলি করি। আপনিও কি মনে করেন যে এই সরকার এমন কিছু কাজ করছে যা নাকি আগামী সরকারের শুরুর চলাটাকেই বেশ বাধাগ্রস্ত করে তুলতে পারে? হ্যাঁ, সেটাই আমার মনে হচ্ছে। এবং আমার কাছে খুবই কনফিউজিং লাগছে ব্যাপারটা। তার কারণ আমরা মোটামুটি সবাই এটা জানি যে একটা নির্বাচন যখন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, তখন সরকারের সমস্ত কিছু মানে দায় দায়িত্বটা তখন নির্বাচন কমিশনের উপরে থাকে। নির্বাচন কমিশনের পারমিশন ছাড়া বা তাদের অনুমোদন ছাড়া তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারে না। সরকারটা তারা অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের থাকে। দিন মানে ডেইলি বেসিসে যেটা করার দরকার সেটুকুই করে, মেজর কোনো ডিসিশন তারা নিতে পারে না। এটা এরকমই আমরা দেখে আসছি বহু বছর থেকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে কতগুলো জিনিস আমরা লক্ষ্য করছি যে এই সরকার তাদের মাত্র চলে যাওয়ার কয়েকদিন বাকি, এর মধ্যে বিভিন্ন রকমের মেজর ডিসিশন তারা নিচ্ছে। যেমন পে কমিশনের বেতন সবাইকে ডবল করে দিলেন। তারপরে আহ, আহ, সরকারি নানান সুযোগ সুবিধাগুলো তারা ইয়ে করছে। আহ বিদেশিদের কাছে অমুকটা আমরা ইয়ে দিব, এই কন্ট্রাক্ট দিয়ে দিব। তারপরে নতুন যে অর্থনৈতিক অঞ্চল ছিল ভারতের, ওটার জন্য ওটা থেকে আমরা ইয়ে করব, ওটা বাতিল করে দিয়ে এখন ডিফেন্স ইকুইপমেন্ট বানানো হবে। তো এগুলো তো এত আহ, জাতীয়, এগুলো তো ন্যাশনাল ইস্যু। তো ন্যাশনাল ইস্যু তো তাদের তো উচিত ছিল যে না, আমরা এখন এই ব্যাপারে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত নিব না। এটা আমাদের মানে এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না। এখন নির্বাচন কমিশনে সবকিছু দেখাশোনা করছে, আমরা শুধু ডে টু ডে বেসিস যে সরকার যে পরিচালন যে কাজগুলো সেটাই আমরা করে যাবো। কিন্তু এইগুলা দেখেন করতে যে এসে একটাই জিনিস খালি মনে হচ্ছে যে এরা, আমি খালি বারবারই চিন্তা করছি যে এরা এইগুলো করছে কেন। হম তো এ করছে কেন, আমার যেটা মনে হয় এদের যে গত 18 মাসের যে প্রত্যেকটা সেক্টরে তাদের যে চরম ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য নানান রকমের ইস্যু তারা সামনে নিয়ে আসে, যাতে কোনো কিছু কেউ বলতে না পারে। যেমন আহ, এবং আমলাতন্ত্র যে কিভাবে তাদের উপরে জেঁকে বসেছে, এবং তারা যে তাদের নিজস্ব উপদেষ্টারাই এখন এগুলা বলতে শুরু করেছে যে আমাদের তো কোনো কাজ করতে দেয় নাই। গতকালকেই দেখলাম যে ফজল কবির খান সাহেব, জ্বালানি উপদেষ্টা এবং সড়ক বিভাগের উপদেষ্টা, উনি অত্যন্ত বিশদ কঠোর ভাষায় বিষোদ্গার করেছেন তিনি নিজেও এক সময় আমলা ছিলেন। হ্যাঁ, তো আমার ওইটা শোনার পর থেকে উনি যেটা আপনি কিছু আপনার ওপেনিং স্টেটমেন্টে বললেন, যে উনি বলছেন যে যে মাইলস্টোনের উপরে যে বিমানটি ভেঙে পড়েছিল সচিবালয়ে পড়ার দরকার ছিল। হ্যাঁ, এখন এরকম, এটা তো খুবই একটা স্ট্রং স্টেটমেন্ট। তো উনি এতদিন পরে, চলে যাওয়ার 10 দিন আগে এই কথাটা উনি কেন বললেন? উনি কি আগে এগুলা টের পান নাই? না, এখন স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন জাগে যে এরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তারপরে তারা এখন যাওয়ার সময় এই ধরনের কথাবার্তা বলছে। তো আপনি যখন প্রথম থেকেই দেখতে পেলেন যে আমলাতন্ত্র আপনাদেরকে সহযোগিতা করছে না,
কিংবা আপনাদের কাজে বাধা দিচ্ছে, তখন আপনার জনগণের কাছে কেন আসলেন? ইউনূস সাহেব কেন তখন বক্তৃতা দিয়ে বললেন না যে আমাদের কাজ করতে দিচ্ছে না এরা? তো তখন একটা মানুষের সমর্থন পেত তারা। তো এখন এরা এটা মোটামুটি একটা সম্পূর্ণভাবে আমলা নির্ভর সরকার। এবং সেটা কিভাবে হলো আপনাকে বলি। এই এই সরকারটা আসার পরপরই আমরা দেখলাম যে 1982 ব্যাচের যারা পদবঞ্চিত, যারা যাদেরকে আওয়ামী লীগ আমলে পদোন্নতি দেয় নাই বা নানাভাবে তারা অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা হঠাৎ করে সবাই মিলে একসাথে আসলো। এসে তারপরে তারা বিভিন্ন মন্ত্রণালয় ভাগাভাগি করে নিতে থাকলো। এবং তখন তাদের বলা হলো কি যে এরা ওই সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে বঞ্চিত হয়েছে এবং তাদেরকে আমাদেরকে কেন বঞ্চিত হয়েছে? তারা বিএনপি ঘরানার লোক ছিল। তো ভাই কথা তো সেখানেই। তো তারা যদি, তার মানে কি, তার মানে তারা একটা আরেকটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করছে। তো এটা একটা আমলার জন্য তো অপরাধ। তো আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, আপনি কেন করবেন সেটা? তো প্রথম কথা হলো যে আপনি তো প্রথম থেকেই তাদেরকে উস্কানি দিচ্ছেন যে তুমি যেহেতু আওয়ামী লীগের না, তুমি বিএনপি, তুমি আমাদের সাথে। এই সরকার কি বিএনপির সরকার? এই সরকার কি জামাতের সরকার? তো এই সরকার যে নিরপেক্ষ সরকার, এটা তারা প্রমাণ করতে পারে নাই। তার একটা যে প্রমাণ দিলাম, 82 ব্যাচে বলছে বারবার করে যে গত সরকারের আমলে বঞ্চিত এবং বিএনপি ঘরানার দেখে তাতে। তো বিএনপি ঘরানার লোককে অ্যাকোমোডেট করা বা রিহেবিলিটেট করা কি আপনার দায়িত্ব? আপনি কি আওয়ামী লীগ মানে বিএনপি সরকারের আছেন? তো এগুলা কেন করলো তারা? এইটা করার ফলে যেটা হলো, মানুষের তো ধারণাই হলো যে এরা তো আর, তখন আর একটা সবচেয়ে বড় যে আহ, আহ, মানে আমার আমার দৃষ্টিতে, আমার বিবেচনায় যে ভুলটা তারা করেছে, না এটা জেনে শুনেই করেছে তারা, যে তারা দেশের সত্যিকার অর্থে যে জাতীয় সমস্যাগুলো, যেমন আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে আহ, যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ভায়োলেন্স হচ্ছিল সেগুলোকে কঠোর হস্তে দমন করা, স্ট্রাইক গুলাকে দমন করা, এইগুলো না করে তারা কি করলো? বিশেষ করে ইউনূস সাহেব উনি নিজে এসেই তার নিজের সুবিধাগুলো উনি একের পর এক সুবিধাগুলো নিতে পারেন। উনি ওনার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার করে নিলেন। বিচার বিভাগকে মানে বুড়ো আঙ্গুল দেখে উনি বললেন কিসের বিচার বিভাগ? মানে ওনার আচরণটাও ছিল স্বৈর শাসকদের মতো। উনি কোনোভাবেই যে শেখ হাসিনার থেকে উনি যে মানে বেটার একটা এলিমেন্ট, এটা উনি প্রমাণ করতে পারেন। শেখ হাসিনা বা খালেদা জিয়া বা হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজগুলো করতো, উনি ঠিক সেই কাজগুলাই করেছেন। মানে উনি আহ, বিভিন্ন তার গ্রামীণ প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স, উনি কি বলে, আদম ব্যাপারীর লাইসেন্স দিচ্ছে, উনি ইউনিভার্সিটি বানাবেন, উনি নার্সিং ইনস্টিটিউট বানাবেন, উনি ডিজিটাল ওয়ালেট ক্রিয়েট করবেন। তার মানে যে পরিমাণ সময় এবং এনার্জি উনি ব্যয় করেছেন উনার খালি নিজের স্বার্থ দেখার জন্য, সেই কারণে অন্যদিকে তার আর খেয়াল ছিল না। এই সুযোগটা নিয়েছে এই আমলারা। আমলারা তো বেসিক্যালি সুবিধাবাদী। তারা চিন্তা করলো যে উনি যখন এই কাজটা করছেন, তো আমরা কেন বসে থাকবো, আমরাও এটা করি। যার ফলটা হলো কি আপনার মনে আছে, এসেই বললেন যে সমস্ত যাদের দুর্নীতি কমানোর জন্য 1 নম্বর কাজ হলো যাদের সরকারে যারা থাকবে বা ক্ষমতাসীন যারা থাকবে তাদের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটা আপনার অনুষ্ঠানে আমি কয়েকবারই বলেছি। এবং উনি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে উনি সবার আগে এটা করবেন। এবং উনি শুধু না, ওনার উপদেষ্টারা, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে একে, এবং ফরম্যাট টরম্যাট সব দিয়ে দিল যে এখানে ফিল আপ করে তাড়াতাড়ি করে দিতে হবে। আজকে 18 মাস চলে যাওয়ার সময় উনি তো নিজে দিলেন না। উনা উনি যেহেতু দিলেন না, সেই জন্য অন্যান্যরা মনে করবো উনি দেন নাই তো আমরা দেবো কেন। অথচ এই একটা কাজ করতে পারলে দুর্নীতি যে কি পরিমাণে কমতো, বুঝলেন? তখন সবার একটা ধারণা হতো যে না, আমি তো পার দিতে পারবো না, আমার তো মানুষজন জেনে যাবে আমার কি আছে না আছে। তো সেদিকে উনি গেলেন না। ফলে উনি প্রকারান্তরে এই যে বিশৃঙ্খলার, মানে আমলাদের যে এই যে দুরাত্ম, এটা এটার জন্য উনি ব্যক্তিগতভাবে দায়ী। উনি ওইগুলো দেশের প্রতি, দেশের সমস্যার দিকে কোনো নজর না দিয়ে উনি প্রতি মাসে একবার করে মানে দলবল নিয়ে উনি পিকনিক করতে চলে যান। মানে দেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে। এগুলো আমি লিখেছি বহুবার, আপনার অনুষ্ঠানে বলেছি, অনেক অনুষ্ঠানেই আমি এগুলা বলেছি। তো এটার কোনো জবাবদিহিতা নাই। তো আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশে যে আমাদের যারা সাংবাদিক সমাজ তারাও এটা নিয়ে কোনো প্রশ্ন তোলে। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে বড়, যে কেউ
ওই যে ওই কি ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস উইং তার আছে, সেখানে বক্তৃতা, সেখানে ইয়ে দেয়। কিন্তু একটা সাংবাদিক জিজ্ঞেস করেন, আচ্ছা উনি যে আমাদেরকে ওয়াদা করছিলেন জাতির সামনে, উনি এটা ওনার অ্যাসেট ডিক্লেয়ার করবেন জাতির সামনে, ওটা কেন করলেন না? একটা সাংবাদিক করেন। তো সাংবাদিকদের মধ্যেও ওই যে এক ধরনের একটা হলো এটার সুবিধাবাদী চরিত্র, আহ, আর কিছুটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমার যেমন আনিস আলমগীরকে জেলে নিয়ে গেছে, তো তোমরা যদি উল্টাপাল্টা এরকম কোনো কিছু প্রশ্ন করো তাহলে তোমাদের কিন্তু এরকম জেলে যেতে হবে। আচ্ছা, তো ফলে আমার কথা হলো যে আপনি জেলে যাওয়া, তো আপনি তো আপনার যে কাজটা সাংবাদিক হিসেবে এই প্রশ্নগুলা তোলা, এই প্রশ্নগুলো জনমানুষের মনের প্রশ্ন। তো সাংবাদিকের কাজটা কি? সাংবাদিকরা যেহেতু ক্ষমতাধরদের কাছাকাছি যেতে পারে, জনসাধারণ যেতে পারে না, সেই জন্য জনসাধারণের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি মানে ক্ষমতাসীনদের জানাবেন যে এইটা হচ্ছে তাদের প্রশ্ন, এখন আপনি উত্তর দেন কি উত্তর। এখন এই কারণে আমলাতন্ত্র যে ভীষণ ভাবে বেপরোয়া হয়ে গেল, ক্ষমতাসীন হয়ে গেল, এটার একমাত্র কারণ এই দেশ, এই সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের তার নিজস্ব সুযোগ সুবিধার দিকে উনি এত নজর দিয়েছেন, যার কারণে দেখেন মব ভায়োলেন্স বলেন, তারপরে ওই আচ্ছা, পুলিশ আমি কাউকে। একটা কথা বলি, এই যে ইউনূস সাহেবের কথা আপনি বললেন, তো উনি এতদিন হয় আমরা বলতাম ওনাকে যে উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন, হ্যাঁ, অন্য অন্য যাই কিছু করুক না কেন, কিন্তু সর্বশেষ আমি দেখলাম যে উনি তো মিষ্টি কথাও বলতে পারেন। এবং উনি যে কথাটা বলেছেন গতকালকে, মানে আমি, আমার তো মনে হয় উনি আমাদের পুরো জাতিকে অপমান করেছেন। এটাকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বলছেন যে এই জাতিটাই নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি সবাই নাকি আমরা জালিয়াত যে কি করি। এই যে কথাটা, ঘটনাটা একদম মিথ্যা, আমি তা বলছি না, এরকম ঘটনা যে কিছু ঘটে না সেটাও আমি বলছি না, কিন্তু সবাই এ কাজ করে এবং এটা দেশটাই জালিয়াতির কারখানা। এই কথা যদি দেশের সরকার প্রধান নিজে উচ্চারণ করেন, তাহলে সারা দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়ায়? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন, আমিও কাল থেকে বারবার চিন্তা করছিলাম এই কথাটা। এই কথাটাতে উনি বলছেন যে এই যে জালিয়াতি চক্র, মানে এই যে পাসপোর্ট, যারা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নেয়, ভুয়া ভাবে ইয়ে করে, তো এগুলো তো আমরা সবাই জানতাম কেমন, এবং এগুলোর সঙ্গে কিন্তু সারা দেশবাসী জড়িত না, এগুলোর সঙ্গে মুষ্টিমেয় কিছু লোক লোক জড়িত, এবং তারা সবাই সরকারের সঙ্গে কোনো না কোনো ভাবে তাদের মানে যোগাযোগ আছে, তারা বেনিফিশিয়ারি, সরকারও তাদের থেকে বেনিফিট নেয়। আর এটা তো একটা দুর্নীতির আঁকড়া, মানে পাসপোর্ট অফিসটা, সেগুলো তো আপনি কোনো নজর দিলেন না। তারপরে আপনি কি এসে প্রথমে কি বলছিলেন, প্রথমে আপনার মনে আছে কিনা, প্রথমে এসে বললেন যে আমরা এমন দেশ এবার বানাবো যে আমরা আর কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে। তারপরে আমরা বড় মাঠের প্লেয়ার, আমরা ছোটখাটো মাঠে আমরা খেলি না। তো এখন কি দেখতে পাচ্ছি, যে আমাদের কাছে কেউ আসছে না, আর আমরা সব জায়গায় যেতে চাচ্ছি, কিন্তু আমরা সব দরজা বন্ধ দেখতেছি, আমাদের পাসপোর্টের ভিসা দিচ্ছে না দিন দিন। তাহলে আপনি যে এই যে বড় বড় কথাগুলা বললেন, এই কথাগুলোর জন্যই তো আপনার তো মানে জনতার আদালতে দাঁড়ানো উচিত, যে আমি ভাই মাপ চাই, আমি এই কথাগুলো বলছিলাম, আর এগুলো আসলে আমি ঠিক করতে পারি না, সেগুলোর মধ্যে নাই। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, যে আপনি যে পাসপোর্ট ডিপার্টমেন্টে যে বিশাল আহ, মানে জালিয়াতি হয়, ঘুষের কারবার হয়, এই জিনিসগুলো আপনি ঠিক করলেন না কেন? আপনি তো সরকারের প্রধান, তো আপনি এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আপনি বলতেছেন সারা জাতি জালিয়াতি। তো জালিয়াতি তো এই যে মানে আবার এই আমলাদের কথায় ফিরে আসি, আপনার এই মোখলেসুর রহমানের কথা নিশ্চয়ই মনে আছে, উনি জি কিছুদিন জি। আগে জনপ্রশাসন সচিব ছিলেন। আচ্ছা, তার বিরুদ্ধে একদম ওই অডিও রেকর্ড বেরোলো হোয়াটসঅ্যাপের ইয়েতে, যে উনি ঘুষ ডিসিদের 5 থেকে 10 কোটি টাকা করে ঘুষ নিয়ে উনি ডিসিদের পোস্টিং দিচ্ছেন, কেমন। এইটা বেরোনোর পরে তারা, আমরা শুনলাম যে 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি হলো, এবং তারা এটা ইনভেস্টিগেশন করবে। আমি আজ পর্যন্ত কোথাও জানি না বা দেখি নাই যে সেই তদন্ত কমিটির রিপোর্টটা তারা কি করেছে সেখানে। তারপরে দেখেন এই এই মোখলেসুর রহমান নামে এই দুর্বৃত্ত, সে হঠাৎ করে তার নামের আগে ডক্টর লাগাইতে শুরু করলো, ডক্টর পিএইচডি ডিগ্রি। পরে দেখা গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে দেখলাম এই সমস্ত ভুয়া পিএইচডি, তো এগুলো জালিয়াতি। তো জালিয়াতিটা তো মোখলেসুর রহমানের সবাই আগে ধরার দরকার ছিল। আপনি যদি জালিয়াতির কথাই বলেন, তো আপনি মোখলেসুর রহমানদের থেকে শুরু করলেন না কেন?
তো আপনি এখন বলতেছেন সারা দেশ আমরা এক ব্যাপারে চ্যাম্পিয়ন, আমরা খুব ভালো, এটা আমরা জালিয়াতি। তো এই জালিয়াতি গুলো কারা করে? এগুলো দেশের কৃষক, রিক্সাওয়ালা, শ্রমিক, তারপরে এই যে মুদির দোকানদার, এরা কি এই জালিয়াতির মধ্যে জড়িত? এরা তো জড়িত না। এদের, এরা তো ক্ষমতার কাছাকাছি যেতেই পারে না। এরা মোটামুটি দিন আনে দিন খায়, কষ্ট করে চলে। আর আপনি তাদেরকে বঞ্চিত করে, তাদের সুযোগ সুবিধা বঞ্চিত করে আপনি আমলাদের একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছেন। 5,000 স্কোয়ার ফিটের বাড়ি হবে না, আরো 9,000 স্কোয়ার ফিট দিতে হবে, সুইমিং পুল দিতে হবে, এইটা একটা জিনিস কল্পনা করে দেখেন। টোটাল আমলার সংখ্যা হলো 15 লক্ষ, কেমন, সারা বাংলাদেশে, মানে সরকারি কর্মকর্তা কর্মচারী। আর এর মধ্যে আরো 9 লক্ষ হলো ওই পেনশনভোগীরা, তার মানে 24 লাখ। আর সামরিক বাহিনীতে যারা আছেন, মানে এয়ারফোর্স, নেভি, ইয়ে, কি বলে, আহ, আর সেনাবাহিনী, এদেরকে মিলে আরো 2,40,000-এর মতো, তার মানে টোটাল প্রায় 26 লক্ষের মতো আর কি টোটাল। এই 26 লক্ষ, চিন্তা করেন 18 কোটি দেশের মানুষের এই 26 কোটির জন্য এটা পার্সেন্টেজ কত পার্সেন্ট দাঁড়ায়? এদের জন্য আপনি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু দেশের আপামর বৃহত্তর জনগোষ্ঠী, তারা ঘরে থাকতে পারত, ভালো ঘর নাই, তারা যাতায়াত করতে পারে না ঠিক মতো, তারা রাস্তায় বাসে বাসে ঝুলে। কিন্তু তাদের জন্য আপনি এক একজনের জন্য 3-4টা করে গাড়ি, মানে একটা গাড়ি দেয় সরকারি গাড়ি ফুল টাইম, ওটা হলো বৈধ। আর বিভিন্ন ভাবে তারা জোগাড় করে আরো 3-4টা গাড়ি তাদের জন্য। এই এক এক, এই উপদেষ্টারা, আমি নাম ধরে বলি, সালেউদ্দিন আহমেদ, শারমিন মোর্শেদ, তারপরে ফরিদ আক্তার, এদের কথা আমি নিজে দেখেছি। তারা যে একাধিক গাড়ি ব্যবহার করেন, এটার নাম্বার টাম্বার দিয়ে ফেসবুকে দেখেছিলাম আমি, এগুলা করে তারা। আচ্ছা, এই এই উপদেষ্টা গুলো দেখেন, এরা নাকি দেশের সেবা করতে আসছিল। এরা কি করলো? আমি ভেবেছিলাম যে সত্যিকার অর্থে এরা দেশপ্রেমিক, তারপরে এরা সব রিটায়ার্ড লোকজন, কেমন, তারা হয়তো বা আক্ষরিক অর্থে দেশের মঙ্গলের জন্য তারা বলবে যে আমরা তো মোটামুটি প্রতিষ্ঠিত সমাজে, আমাদের ঘর বাড়ি সবই আছে, ফলে আমাদের জন্য কোন মন্ত্রী পাড়ায় কোনো বাড়ি লাগবে না। আমরা খালি, আমাদের নিজস্ব গাড়িও আছে, আমরা খালি ওই তেলের খরচটা নিব, এবং আমাদের মিনিমাম বেতন যেটা না হলে হয়, আমরা এই সমস্ত নিতে আসি না, আমরা আসছি দেশ সেবা করার। কিন্তু এসে দেখেন বিশাল বিশাল বাড়িতে তারা ঢুকতে হবে, তারপর তাদের গানম্যান লাগবে। বাড়ির বেগম সাহেবরা বলবে যে তুমি কিসের মন্ত্রী হইলা, তোমার গানম্যান কোথায়, তোমার পিছনে পুলিশ থাকে না। তো এই যে একটা আমলাতন্ত্র, যে এই দেশে কিভাবে সমস্ত দেশটাকে ধ্বংস করেছে, মানে এটা এটা শুরু হয়েছে ওই যে ওই কলোনিয়াল সিস্টেমের মাধ্যমে তো আমরা আসছি। তো কলোনিয়াল সিস্টেমে কি করতো, ওই যে ব্রিটিশরা যখন আসতো বিশাল বিশাল বাড়িতে থাকতো, কেমন, তো ওইটা আমরা ইনহেরিট করছি। এরা মনে করলো যে আমরা তো ব্রিটিশদেরই বংশধর, আমরা ইংরেজি বলতে পারি, আমরা স্যুট টাই লাগাইতে পারি, ফলে ওরা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছিল আমরা ওইগুলা করবো। আমরা তো এই তাহলে কি দেশের মানে জনগণ। আপনি আপনি বলতে চাচ্ছেন যে এই সরকার মানে ক্ষমতায় টিকে থাকার জন্য আমলাদেরকে নানাভাবে ঘুষ দিচ্ছে? এটা তো আর কোনো, এটার তো সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তা না হতো, তারা একটার পর এক আমলা তোষণের এই এই মানে পলিসি গুলা কেন নিত? তারা প্রথমেই বলতো আমরা কিন্তু তোমাদের এই মুষ্টিমেয় লোকের সুবিধার জন্য আমরা আসি না এখানে, আমরা আসছি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য, ফলে তোমাদেরও স্যাক্রিফাইস করতে হবে। তো আমি মনে করি ওই যে ফজল করিম খান সাহেব বলছে না যে এই কি বলে, সেক্রেটারিয়েটে বিমান। হ্যাঁ। বিমান ইয়ে করতে হবে, আমি মনে করি কি জানেন, এই বিমান হামলাগুলো মন্ত্রী পাড়ায় হওয়া উচিত। সমস্ত ঘর বাড়ি সরকারের যে বিশাল বিশাল বিল্ডিং করছে, এইগুলার উপরে ভেঙ্গে, তারপরে এখন থেকে বলে দেওয়া উচিত যে সরকারে পৃথিবীর অন্যান্য দেশের মতো, মানে উন্নত দেশগুলো বলছে, ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, জাপান, এগুলো, তারা সেখানে তো সরকার থেকে কোনো বাড়ি টাড়ি সরকারি কর্মকর্তাদের দেয়, তোমাকে একটা বেতন দেওয়া হবে, সেই বেতনের মধ্যে অন্যান্য দেশের জনগণ যেভাবে চলে তোমরাও সেইভাবে চলবে। তো এখন আচ্ছা, এটা যদি যত এটা যদি আমি যতদিন না আরেকটা করতে প্রসঙ্গে পারে। একটু আসি। আমি আরেকটা প্রসঙ্গে আসি। এটা হলো গিয়ে যে গণভোট নিয়ে আরেকটা জটিলতা হচ্ছে। গণভোট সরকারে করা, এই জন্য সরকারের প্রচার করা ঠিক কি ঠিক না এটা নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে আবার গতকালকে দেখলাম যে একজন ইলেকশন কমিশনার মিস্টার আব্দুর রহমান এল মাসুদ, তিনি বলেছেন যে সরকারি কর্মচারী কর্মকর্তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না এবং সেটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরই মধ্যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে মিস্টার আলী রিয়াজ সারা দেশে ঘুরে ঘুরে এবং ওনার পাশাপাশি অন্যান্য উপদেষ্টারা
নানা জায়গায় যে এটার পক্ষে প্রচারণা করছেন এবং তাদেরকে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাহায্য করছেন। বিভিন্ন সরকারি অফিসে প্ল্যাকার্ড ঝুলছে, ব্যানার ঝুলছে যে হ্যাঁ ভোট দিন। বিভিন্ন ব্যাংকে পর্যন্ত দেখা যাচ্ছে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র দেখা যাচ্ছে এগুলো সরকারি খরচেই করা হচ্ছে। এবং তাহলে এই যে কাজগুলি উনি এদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের দিয়ে একটা দণ্ডনীয় অপরাধমূলক কাজ করাচ্ছেন, এটা কি কোনো সাজা হওয়া উচিত না? এবং এই যে জিনিসগুলো করা হলো, এই অর্থগুলি কার কাছ থেকে আমরা আদায় করবো পরবর্তী সময়ে? প্রশ্নটা তো সে জায়গাতেই আমি প্রথম থেকে একই কথা বলে আসছি যে ইলেকশন কমিশনার যে কথাটা বলেছে সেটা তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। এই জন্য উনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে না। কিন্তু দেখেন ইউনূস সাহেব নিজে এবং তার উপদেষ্টারা সব জায়গায় যে বলে বেড়াচ্ছেন যে হ্যাঁ ভোট দিতে হবে, নাহলে স্বৈরাচার আবার এসে যাবে। আরে ভাই, স্বৈরাচার তো আপনারাই, স্বৈরাচারী শাসকরা যা যে কাজগুলা করছে আপনারা সেই একই কাজ করতেছেন। তো এখন তো ইলেকশন কমিশনার তো এখন ডক্টর ইউনূসকে জবাব মানে প্রশ্ন করা উচিত বা তার জবাব দিতে হবে যে আপনি আমাদের পারমিশন ছাড়াই আপনি সারা দেশে এই প্রচারণা কেন চালান, এবং এর এর পয়সা দেবে কে? এটার জন্য যে টাকা ব্যয় হচ্ছে এটা কার টাকা? ফলে তাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া উচিত এবং ওনাদেরকে প্রকাশ্যে বলা উচিত যে আমরা যেটা আগে বলছিলাম এটা ঠিক না, এটা ইলেকশন কমিশন যেভাবে বলছে তারাই এখন সবকিছুর দায়িত্বে, অর্থাৎ তারা যেটা ভালো মনে করবে সেটা তারা করবে। আপনি তো সেটা করছেন না। এবং এটা করে হচ্ছে কি, আপনি ইলেকশন কমিশনকে আপনি সামহাট আপনি সাবসার্ভিয়েন্ট বানিয়ে ফেলেছেন তাদের সরকারের। হ্যাঁ, তো এটা তো মানুষের মনে এখন এই যে সন্দেহ দেখাচ্ছে যে এই ইলেকশন কমিশন আসলেই কোনো ভালো কাজ করতে পারবে কিনা। এখন আপনি যদি সরকারের কথা মতো চলেন তাহলে আপনি ভালো ইলেকশন কিভাবে করবেন, তাই না? জি, কারণ ইলেকশন, আচ্ছা আরেকটা কথা আমি এর বলে শেষ করি আলোচনাটা। আমি মাঝখানে মিস্টার আলী রিয়াজের একটা বক্তব্য শুনলাম এবং ওখানে উনি বলছেন যে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা, এটার সঙ্গে অতীতের যে 12টা আপনার নির্বাচন কথা। হয়েছে, যদি কেউ ওইগুলির সঙ্গে এটাকে মিল খুঁজেন তাহলে তারা ভুল করবেন। এটা ওরকম কোন নির্বাচন নয়। তাহলে ওরকম না, তাহলে কিরকম নির্বাচন? আমি আমি তো ঠিক, আমার কাছে ক্লিয়ার না। এই যে দেখেন এই যে কথাবার্তা গুলা, এটা এমনই মানে সেলফ কন্ট্রাডিকশন আর কি। এগুলো কেমন, প্রথমে বললো যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো না, তা ভাই আপনারা কারা? তো আরেকটা জিনিস লক্ষ্য করেন, তো আপনাদেরকে নিজেরা তাহলে ডিফাইন করেন যে এই আমাদের ডেফিনেশন, হ্যাঁ, এই জন্য আমরা আসছি। কিন্তু আপনাদের যে মূল কাজগুলোতে, এখন এই আলী রিয়াজের কথাই বলি, সে আমার অনুজ প্রতীক, তাকে আমি খুব ভালোভাবে চিনি। যাই হোক, এখন আপনি তাকে আমেরিকা থেকে উড়ায় নিয়ে আসছেন কি আহ, শাসনতন্ত্র সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান করে। কেমন ভালো কথা। কি সংস্কার হয়েছে আমরা সবাই দেখলাম। সংস্কারের যে ইয়েগুলা বইগুলা তৈরি করছে সবগুলোর মধ্যে ধুলা জমতেছে। এবং যারা এই সংস্কার কমিশনের প্রধান ছিলেন তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলতেছে যে আমাদেরকে এই কষ্ট কেন করেন, কোনো কিছু তো ইমপ্লিমেন্টেশন হলো না। এখন আপনি যেটা করলেন সেটা হলো ওই ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়া দাওয়া করে পিকনিকের মতো, তোমরা আসো যাও, তোমরা সরকারি মানে কোটি কোটি টাকা সেখানে খরচা করছে। আর আলী রিয়াজকে তো আমরা দেখলাম যে আপনি, সে একটা কাজে ব্যর্থ হইল, তাকে আপনি আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, আপনি কেন করতেছেন এটা? তার কাজটা কি? তার তার প্রেসাইজ কাজটা কি? আপনি যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাকে বেতন ভাতা, তার গাড়ি বাড়ি এই সমস্ত দিচ্ছেন, এগুলোর জবাবদিহিটা কে করবে? তার মানে আপনি মোহাম্মদ শাহ তগলকের রাজত্বে আছি আমরা। ওনার খুশি হয়েছে, আচ্ছা রিয়াজ তুমি আমেরিকায় বসে কি করবা, তুমি আসো, তোমার আর একটা কিছু একটা বানায় দিচ্ছি, বিশেষ উপদেষ্টা বানায় দিলাম, দিয়ে এখন তুমি এই খাও দাও, ঘরো পিকনিকে যাও, তারপরে তুমি এই সমস্ত করো, আর মাঝে মাঝে দিয়ে একটা বিবৃতি দিবা। নাহলে তো লোকজন বলবে যে এই লোকটারে বসায় রাখছেন কেন। তো রিয়াজ সেই কাজটাই করতেছে। সবকিছুর মূল হলো মোহাম্মদ ইউনূস। এই লোকটা আমাদেরকে যে কিভাবে হতাশ করলো বুঝলেন, নিজের স্বার্থ উদ্ধার করতে যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিল। আর এই খালি বড় বড় কথা, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মুখে হাসি, এবং তার বিন্দু মাত্র কোনো বেসিস নাই। হ্যাঁ, ওই প্রথমে যেটা বললাম, এমন দেশ বানাবো সবাই আমাদের কাছে আসবে। এখন আমাদের কাছে কেউ আসে না। আমরা যেখানে যেতে চাচ্ছি আমাদের সব দরজা বন্ধ পাচ্ছি, আমাদের কেউ ঢুকতেও দিচ্ছে। এই অবস্থার মধ্যে মানে আমার সবচেয়ে কষ্ট লাগতেছে যে
ফজল কবির খান সাহেব বা যারা এই আমলাতন্ত্র নিয়ে যে বিশুদ্ধারটা করলেন, এটা মানে 10 দিন আগে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? আপনি কি মানে মানুষের সিম্পাথি অর্জন করতে চাচ্ছেন এটা বলে আপনি আগে কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেন? জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনি শুনলেন বিভিন্ন বিষয়ে আসাদ মাহমুদ ভাইয়ের বিশ্লেষণ। আপনারা হয়তো খেয়াল করেছেন উনি একটু ইমোশনালি হয়ে গিয়েছেন। এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছি। কারণ আমরা এত প্রত্যাশা নিয়ে যাদেরকে দায়িত্ব দিলাম দেশটাকে ঠিকঠাক করার জন্য, ওনারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই ঠিক করার দিকে তাকান এবং দেশটাকে এমন একটা জটিল অবস্থায় নিয়ে যে এখন বিদায়ের চিন্তা করছেন, বিদায়ের পথ খুঁজছেন, যে এই দেশটা এই খাত থেকে কে তুলবে, কারা তুলতে পারবে, এটা নিয়ে আমাদের একটা বিশাল সন্দেহ থাকছে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।